এবার দু জায়গার ছবি দেখাবো, একদিকে পানিহাটি অন্যদিকে মেদিনীপুর। পানিহাটিতে বেহাল নিকাশি, 28 নম্বর ওয়ার্ডের রাস্তায় দেখুন হাঁস চড়ছে, আর এটা রাস্তার ছবি, এটা কোনো পুকুর বা নালার ছবি নয়। আর এভাবেই সারা বছর রাস্তায় জল যন্ত্রণা, শীতকালেও রাস্তার জমা জলে চড়ছে হাঁস, যে ছবি আপনাদের দেখালাম। প্রতিবাদে অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। অন্যদিকে মেদিনীপুরে আবার রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ এলাকাবাসীর। কোথাও রাস্তার জমা জলে চড়ছে হাঁস, কোথাও রাস্তা সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ। দুই জেলার দুই ছবি। তাই মোটর বাইকের চাকার অর্ধেক ডুবে যাচ্ছে অনায়াসে। এ ছবি উত্তর 24 পরগনার পানিহাটির 28 নম্বর ওয়ার্ড এলাকার। স্থানীয়দের দাবি, নিকাশির সমস্যার জেরে মাসের পর মাস ধরে চলছে জল যন্ত্রণা। এভাবে জমা জলের মধ্যে দিয়ে চলাফেরা করতে গিয়ে অনেকেরই চর্মরোগ হচ্ছে বলে দাবি। জল পাড়িয়ে পাড়িয়ে আমাদের পায়ে প্রচুর নোংরা ঘা হয়ে যাচ্ছে। পানিহাটি পৌরসভাকে জানিয়েছে, কিন্তু ওরা মানে কোনো সমাধানই করতে পারেনি। ওনাদের গাফিলতির জন্যই আজকে আমাদের এই অবস্থা। অভিযোগে নিয়ে বারবার কাউন্সিলরকে জানিয়েও লাভ হয়নি। শেষমেশ এদিন রাস্তায় বাঁশ ফেলে অবরোধ করলেন স্থানীয়রা। চলল বিক্ষোভ। আমরা আগস্ট মাস থেকে জল পাড়াচ্ছি, জল যদিও বা রাত্রে নামছে, সকালবেলা আবার রাস্তা ভরে যাচ্ছে। এখন এই শীত পড়ছে, শীতের মধ্যে আমরা জল রাস্তার মধ্যে আর এক সময় রাস্তায় পড়েও যাই। এই মোড় মাথায় বলুন, এমনি গলির ভেতরও পুরো পেছলে জল জমে জমে। আমাদের যে কেন্দ্রীয় ড্রেন আছে, হাই ড্রেন, সেই ড্রেনটা প্রায় 3 বছর পরিষ্কার হয় না। 3 বছর পরে এই বছর টেন্ডার হয়েছে। টেন্ডার হওয়ার পর পরিষ্কারের জন্য কন্ট্রাক্টররা ওয়ার্ক অর্ডার নিয়েও বসে আছে, কিন্তু আমি জানি না কার গাফিলতিতে আজ পর্যন্ত আমি কন্ট্রাক্টরদের কাজে নামাতে পারি। অ্যাডমিনিস্ট্রেশনের গাফিলতি না করে ওয়ার্ক অর্ডার নিয়ে বসে আছে কি করে? যে এই ড্রেন পরিষ্কার করার নামে মাসের পর মাস মিউনিসিপ্যালিটি থেকে স্পেশাল লেবার নেওয়া হয়েছিল 28 নম্বর ওয়ার্ডে। কেন সেখানে পরিষ্কার হয়নি ড্রেন, এটা আমি নিশ্চয়ই কাউন্সিলর থেকে জানবো। কাউন্সিলর তার এলাকায় নিজের ভাবমূর্তি রাখার জন্য পৌরসভার ঘাটে চাপাবে, কিন্তু সেও যে একটা পৌরসভার পার্ট সে তো বুঝতে পারছে না। রাস্তা সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুড়ি এলাকা। অভিযোগ, এখানকার প্রায় 5 থেকে 7 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। বিভিন্ন জায়গায় আবেদন জানিয়েও কাজ হয়নি। অবশেষে এদিন পথে নামলেন এলাকাবাসী। বাঁশ বেঁধে টায়ার জ্বালিয়ে করলেন অবরোধ। দাবি একটাই, রাস্তার সংস্কার। প্রায় ঘন্টা খানেক ধরে বিক্ষোভ চলার পর প্রশাসনিক আশ্বাসে ওঠে অবরোধ। এই রাস্তা দিয়ে একটা বড় স্কুল আছে, পাঁচপুর দেশবন্ধু হাই স্কুল। এই রাস্তার উপর দিয়ে প্রায় মিনিমাম 16টা গ্রাম যাতায়াত করে। এই জন্য আমাদের এই পথ অবরোধ। যদি কোনো সুরাহা না মিলে আমরা আগামী দিনে হাই রোড অর্থাৎ NH6 পর্যন্ত আমরা পথ অবরোধ করব। অবস্থা প্রায় 1.5 বছর ধরে চলছে। স্কুল আছে, হাসপাতাল আছে, হাসপাতালে পেশেন্ট নিতে পারছে না স্কুলের। এবারে পেশেন্ট ছাত্রদের অসুবিধা হচ্ছে যাতায়াতে। রাস্তাটা বর্তমানে খুব খারাপ হয়ে গেছে। আমরা ডিউপিতে অ্যাপ্লিকেশন করেছিলাম, ডিউপি স্যাংশনও করেছিল। যে কন্ট্রাক্টর পেয়েছিল সে কিছুটা রাস্তা এদিকটা প্রথমটা করে তারপরে করে আমরা কথাবার্তা বলেছি। আশা করছি এ মাসের মধ্যেই কাজটা হয়ে যাবে। নিউজ 18 বাংলা। ক্লাবের বিরুদ্ধে রাস্তা দখলের অভিযোগে উত্তেজনা। ক্লাব ময়দানের দুপাশের গেট ভাঙচুর বাসিন্দাদের। বারাসাতে সুভাষ ময়দান সংলগ্ন রাস্তা দখলের অভিযোগ, লোহার গেট দিয়ে আটকে রাখার অভিযোগ। প্রশাসনকে জানিয়ে সমস্যা না মেটার অভিযোগ। আজ বিক্ষোভ, ভাঙচুর, উত্তেজনা। পল্লী সাধারণ মানুষেরা আগে এই রাস্তা দিয়ে হাঁটতাম, কিন্তু যেহেতু এই রাস্তাটা বন্ধ করা হয়েছে বলে SDO সাহেব এবং PLRO সাহেবের সঙ্গে কথা বলেছে, তারা রিকোয়েস্ট করেছে ক্লাবকে। ক্লাবের কোনো ভূমিকা নেই, যার জন্য আমরা আজকে সাধারণ মানুষ সবাই একত্রিত হয়েছি। এই রাস্তাটাকে আমরা আবার ফিরে পেতে চাই। এটা কেন হচ্ছে? আমাদের কোনো প্রোগ্রাম হতে দিচ্ছে না, খেলার মাঠ করে এনেছে, কেন এটা হবে? এর জন্য যেখানে যেতে আমরা সেখানে যাবো, কিন্তু আমরা চাই ওপেন করতে। আমাদের ছোট বাচ্চা টাচ্চা নিয়ে আমরা ওই রোডে যেতে পারবো না। আমাদের এটাই রোড ছিল, থাকবে। ওখানে যে রাস্তা ছিল এটা আমাদের জানা ছিল না। কে বা তারা
উৎসাহিত হয়ে এটা রাস্তার জন্য করছে আমি জানি না, কিন্তু আমরা দ্বারস্থ হয়েছি। মিউনিসিপ্যালিটি আমাদের আগে জানিয়েছিল, আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি। কোর্ট থেকে যে নির্দেশ বেরোবে সেই মতো আমরা কাজ করব। নিউজরুম লাইভে যে খবরের দিকে নজর রাখবো, মাত্র এক সপ্তাহ আর এই এক সপ্তাহে ব্যাংক লুটের কিনারা। মহেশতলার স্টেট ব্যাংক লুটের ঘটনায় গ্রেফতার দম্পতি। পুলিশের দাবি স্ত্রীকে সঙ্গে নিয়ে ব্যাংক লুট করেই ব্যাংকেরই বিতাড়িত কর্মী আরিফ হোসেন। 1 বছর আগেই ভল্টের ডুপ্লিকেট চাবি তৈরি করেছিল সে। শেষমেশ অবশ্য পুলিশের জালে তাদের থেকে 67 লক্ষ টাকা ও 4 কেজি সোনা, যার বাজার মূল্য 3,25,00,000 টাকার সোনা উদ্ধার হয়েছে। কিন্তু অনেকেরই প্রশ্ন, সাধারণ মানুষের এত টাকা গয়না লুটের পরেও কেন তা প্রথম থেকেই অস্বীকার করেছে ব্যাংক কর্তৃপক্ষ? এটা কি নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা? 22শে নভেম্বর ব্যাংক লুট, 30শে নভেম্বর রহস্যের কিনারা। ব্যাংক থেকে লুট হয়ে যাওয়া টাকা এবং সোনার গয়না উদ্ধার। 2 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। একজন আরিফ হোসেন, আরেকজন তার স্ত্রী রুবিনা হোসেন। ফ্রাইডেতেই যখন ব্যাংকের স্টাফ রাত্রি 7:30টা বন্ধ করে বেরোচ্ছিল, তখনই ওই সময় এরা হার্ডলি কিছুক্ষণ পরে দুজনই হাজব্যান্ড ওয়াইফ গিয়েছে। যেহেতু এই আগে স্টাফ ছিল, অল দি অপারেশনসে জানতো কি কিভাবে করা যায়, কিভাবে ভল্টগুলো খোলা যায়, এভরিথিং ওর নলেজে ছিল, তার জন্য খুব সহজভাবে ও করতে পেরেছে। এর সাথে এর ওয়াইফ ইনভলভ ছিল এই ঘটনায়। এই দুজন মিলেই কমিট করেছে। আরিফের ভাই এখন অবধি আমাদের ইন্টারোগেশনে আছে। আপাতত যা পাওয়া যাচ্ছে কি এই ঘটনার ইনভলভ ছিল না। ক্যাশ ডিসপোজ করার জন্য হেল্প করেছে কি করেনি সেটা আমরা তদন্ত করে দেখছি। 25শে নভেম্বর সোমবার 7 সকালে দক্ষিণ 24 পরগনার মহেশতলায় স্টেট ব্যাংক খুলতেই চক্ষু চড়ক গাছ। পিছনের দরজা ভাঙা, ভল্টের ঘরের দরজা খোলা, গায়েব টাকা এবং সোনার গয়না। 1 সপ্তাহের মধ্যে এই ব্যাংক লুটের কিনারা করল পুলিশ। উইদিন 7 ডেজ এটা করতে পেরেছি। এই কেসটা একটা ইউনিক কেস। একটাও তালা কোথাও ভাঙা হয়নি। মেন গেট, রিয়ার গেট, শেড, ওয়ার্ড সব চাবি দিয়ে খোলা হয়েছিল। ব্যাংকের অল সিকিউরিটি সিস্টেমটাকে ডুপ্লিকেট কি দিয়ে খোলা হয়েছিল। অ্যালার্ম সিস্টেমটাকে প্রপারলি অফ করা হয়েছিল প্রফেশনালি। একমাত্র সিসিটিভির যে ব্যাকআপ আছে ডিভিআর, সেটাকে কেটে হার্ড ডিস্কটাকে নিয়ে যাওয়া হয়েছিল। স্টেট ব্যাংকের বাটানগর শাখা। পুলিশের দাবি, এই ব্যাংকের পেছনের দরজা ভেঙে ভেতরে ঢোকে আরিফ এবং তার স্ত্রী রুবিনা। তারপর চাবি দিয়ে ভল্টের ঘরের দরজা খোলে। ব্যাংকের ম্যানেজার এবং সার্ভিস ম্যানেজারের কাছে ভল্টের ঘরের চাবি থাকে। সেই চাবি বাইরে গেল কিভাবে? তাহলে কি ব্যাংকেরই কেউ জড়িত? এরই উত্তর খুঁজতে শুরু করেন তদন্তকারীরা। তাতেই জালে 2। তদন্তকারীদের দাবি, স্টেট ব্যাংকের বাটানগর শাখায় একসময় সাফাই কর্মীর কাজ করত আরিফ। তখনই সে ভল্টের ঘরের ডুপ্লিকেট চাবি তৈরি করে। 1 বছর আগেই ব্যাংক লুটের ছক কষে। এরই মধ্যে মাস 3 আগে তার চাকরি চলে যায়। ব্যাংকের ভেতর কোথায় কি আছে সবই জানতো আরিফ। ভল্টের ঘর এবং একাধিক ভল্টের ডুপ্লিকেট চাবি নিয়ে অপারেশনে নামে। পুলিশের দাবি, গত 22শে নভেম্বর রাতে স্ত্রীকে নিয়ে ব্যাংকে ঢোকে আরিফ। ডুপ্লিকেট চাবি দিয়ে ভল্টের ঘরের দরজা খুলে লুট করে। অবশ্যই কেউ ইনসাইডার ইনভলভ আছে বা এমন লোক ইনভলভ আছে যে ব্যাংকের সব অপারেশনের মধ্যে যুক্ত ছিল। ম্যারাথন ইন্টারোগেশন করি সবার সাথে। মিস্টার আরিফ হোসেন, যিনি গ্রুপ ডি স্টাফ রূপে আগে কাজ করতেন এখানে, অ্যাকিউজ মোটামুটি 1 বছর আগে ডুপ্লিকেট কি বানিয়েছিল আর 1-2 বার চেষ্টাও করে হ্যান্ডস অনও করে দেখেছিল কি এটা কাজ করছে কি করছে না। ব্যাংক থেকে লুট হয়েছিল গ্রাহকদের টাকা গয়না। ধৃতদের থেকে পুলিশ উদ্ধার করেছে 67 লক্ষ টাকা এবং 4 কেজি সোনা, যার দাম প্রায় 3 কোটি টাকা। লুটের খবর সামনে আসতেই ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছিল গ্রাহকদের সম্পদ নাকি সুরক্ষিত রয়েছে। এখানেই অনেকের প্রশ্ন, লুটের কথা কেন প্রথম থেকে অস্বীকার করেছে ব্যাংক কর্তৃপক্ষ? এটা কি নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা? এইসব তদন্তের ব্যাপার কি ব্যাংকের রুলস অনুযায়ী
কোন লেভেলের লোককে ওরা ইন্টারেস্ট করতে পারে বা করতে পারে না। এই তদন্তে আমরা আরও কিছু জিনিস পেয়েছি এই সিকিউরিটি সিস্টেম নিয়ে, সেটা ওপেন ফোরামে বলা যাবে না। নিউজ 18 বাংলা। আসছে পরের খবরে। সিভিক ভলেন্টিয়ারকে ধারালো অস্ত্রের কোপ। বাসদ্রোণীতে আক্রান্ত সিভিক ভলেন্টিয়ার রিঙ্কু সাহা। অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন বলে দাবি স্থানীয়দের। বাবাকে মারধরের অভিযোগ মানসিক ভারসাম্যহীন ছেলের বিরুদ্ধে। 100 ডায়াল করে পুলিশকে অভিযোগ জানান বাবা। পুলিশ গেলে হামলা চালানোর অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত রুদ্র নারায়ণ ভট্টাচার্য। বাবাকে তখন খুব মারছে, তো চিৎকার শুনে আমি এখানে দাঁড়িয়েই ছিলাম। তো কিছুক্ষণ পর আমি ঢুকে গেছি, গিয়ে বললাম তুমি বাবাকে মারছো কেন? তো চুপ করেছে, কোনো উত্তর নেই। তারপর আমি বারবারই জিজ্ঞেস করছি তুমি মারছো কেন, ছেড়ে দাও। তখন বলছে আপনি মার খাবেন বলে আমাকে দৌড়ে মারতে এসছে। আমি তখন তখন আমি বাধ্য হয়ে বেরিয়ে এসেছি ভিতর। হ্যাঁ, কাঠারি না কাস্তে কি একটা ওইরকম টাইপের ছিল, ইট ছিল, ছুরিও ছিল। পুলিশের গাড়ি পুরো ভাঙছে ইট দিয়ে। একজন পুলিশ ওখানে আহত হচ্ছে, মানে পুরো হাতে ফাতে চোট লেগেছে। পুলিশই বললেন যে কাঠারির একটা কোপ মেরেছে, হাতটা পুরো স্টিফ হয়ে গেছিল। বন্ধু বান্ধবের সঙ্গে ওঠা বসা নেই, কারোর সাথে মেলামেশা নেই। দীর্ঘদিন তার বাবাকে অত্যাচার করত, মারধর করত। গতকাল এটা মারাত্মক পর্যায়ে পৌঁছায়। বাবাকে মেরে হাত পা দুটো ভেঙে দেওয়া হয়। সাইকো পেশেন্ট, ঘরে একা থেকে একাই করে মানসিক ট্রিটমেন্ট করানোর জন্য অ্যাম্বুলেন্স করে নিয়ে যাবেন বলে সাধারণত পুলিশ আজ সকালে পুলিশ আসে। অ্যাম্বুলেন্সটাকে পুরো এখানে ভাঙচুর করা হয়, ও একাই করে। এক হাতে কাটারি ছিল, এক হাতে ছুরি ছিল। পুলিশকে মারা হয়। আমি যতটুকু দেখেছি একটা পুলিশ মারাত্মকভাবে ইনজিওর। অতীতে একটা ছেলেটির নামে একটা মার্ডার কেস আছে। এর আগেও খুনে গ্রেফতার রুদ্র নারায়ণ ভট্টাচার্য। 2022 সালে পিটিয়ে খুনে গ্রেফতার। নিজেদের স্টুডিওর দারোয়ানকে খুনে গ্রেফতার হন তিনি। জামিনে মুক্ত হয়ে বাড়িতে ছিলেন রুদ্র নারায়ণ। আজ পুলিশের উপর হামলায় গ্রেফতার। বাসদ্রোণী থানায় খুনের চেষ্টা ও সরকারি সম্পত্তির অভিযোগ। 13 ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে অভিযুক্ত। এবার দেখাবো আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি দুষ্কৃতীর। মালদার হরিশ্চন্দ্রপুরে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে দুষ্কৃতী। ভাইরাল ভিডিও দেখুন আপনারা। দেখুন আগ্নেয়াস্ত্র হাতে যুবকের ভাইরাল ভিডিও। খবর পেয়ে অভিযুক্তকে পাকড়াও পুলিশের। ধৃত মনসুর রহমানের কাছ থেকে উদ্ধার কার্তুজ। ভিডিওটা ভাইরাল হয়েছে, ভিডিওটা আমরাও দেখলাম এবং তাকে যে অ্যারেস্ট করেছে সেটাও শুনে খুব ভালো লাগলো যে অভিযুক্ত যার ভিডিওটা ভাইরাল হয়েছে পুলিশ কিন্তু তাকে অ্যারেস্টও করেছে। এগুলো বিরোধীদের কংগ্রেসের এগুলো পায়ের নিচে মাটি নেয়। 2-1টা পঞ্চায়েত পেয়েছে, এরা লাফালাফি করছে। আগামী 26-এর ভোটের জন্য এরা তৈরি হতে চাইছে সন্ত্রাস করে, পায়ের নিচে এদের মাটি নেয়। এগুলো করে কিছু হবে না। আজকে আমাদের সভ্য সমাজে এরকম কি মেনে নেওয়া যায় একটা লোক বন্দুক নিয়ে দাপিয়ে বেরাবে? এটা কে করছে? যে শাসক দলের নেতারাই মানে মদতেই এগুলো কাজ হচ্ছে। সামনে যেহেতু ইলেকশন আছে এই জন্য এগুলো করছে ভয় দেখাবার জন্য। তৃণমূল পঞ্চায়েতে তাদের ব্যাপক হারে হরিশ্চন্দ্রপুরে ভরাডুবি হয়েছে ভোটে, এমপি ভোটেও ভরাডুবি হয়েছে। এই আগামীতে 26শে ভোট, এই 26শে ভোটের এরা প্রস্তুতি তৈরি করছে এলাকায় সন্ত্রাস তৈরি করার জন্য। এরা এখন থেকেই বিহার থেকে অস্ত্র আনার জন্য এরা তৈরি হয়ে আছে। এই জমি দখলের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। আলিপুরদুয়ার পুরসভার 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিবাকর পাল ওরফে পল্টনের বিরুদ্ধে অভিযোগ। জমি দখলের অভিযোগ ওই ওয়ার্ডেরই বাসিন্দা পেশায় আইনজীবী শরদিন্দু মিত্র ওরফে শঙ্কর মিত্র। আলিপুরদুয়ার থানায় তৃণমূল কংগ্রেস কাউন্সিলর দিবাকর পাল সহ আরো 8 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের শঙ্কর বাবুর। দিবাকর পাল পল্টন ওই হচ্ছে এই এলাকার মাফিয়া ডন। এই গুন্ডাদেরকে পালে, এদেরকে নিয়ে তোলাবাজি করে। ওনার কাছে বালি পাথর না নিলে কেউ বিল্ডিং করতে পারবে না। এই এলাকায় জমি বিক্রি করতে হলে ওনাকে পাশে দিতে হবে। ওকে ইমিডিয়েটলি পুলিশ কেন অ্যারেস্ট করছে না, আর পুলিশের সাথে কি যোগ সাজস আছে ওর, এটা আমার জানার খুব আগ্রহ রইল। প্রত্যেকটা লোক অস্থির হয়ে গেছে, কেউ বাড়িঘর করতে সাহস পাচ্ছে না। আমি সবসময় আমার পাড়ার ছেলেদের সঙ্গেই আছি। ওনার এগেনস্টেও এই ধরনের অনেক কমপ্লেন আছে। আমরা কিন্তু ছোটোবেলার থেকেই ওনার এগেনস্টে কমপ্লেন শুনে আসছি, কিন্তু আমি কোনোদিন এই বিষয়ে আমরা কিছু জানিও না, যাইও না। যখন পুলিশ এসছে আমাকে ডাকলো, আমি ওখানে গিয়েছিলাম। গিয়ে ওনাদেরকে বলেছিলাম যে দুই পক্ষ বসে মিটিয়ে নিতে।